নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ, সঙ্গে রয়েছে আমি রিয়া। শুরু করছি নিউজ টুডে। শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। পঁচাত্তর বছরে পা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশেষ এই দিনে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছায় ভরালো দেশ। শুভেচ্ছায় ভরালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। 4 কোটি মহিলা পাবেন বিনামূল্যে চিকিৎসা। 75তম জন্মদিনে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর। অপারেশন সিন্দুরের সাফল্যের কথাও আরেকবার শুনিয়েছেন তিনি। বুধবার বিশ্বকর্মা পুজো, একই রাস্তায় সেভাবে নেই গাড়ির পরিষেবা, তার উপর মেট্রো বিভ্রাট। 1 ঘন্টারও বেশি সময় ধরে হাওড়া ময়দান থেকে সেক্টর 5 লাইনে বন্ধ মেট্রো। পুজোর বড় উপহার রাজ্য সরকারের। মাস শেষের আগেই বেতন পাবেন কর্মীরা। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পুজোর ছুটি 26 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে, তাই এ মাসের বেতন ছুটি পড়ার আগেই দিয়ে দেওয়া হবে। পুজোর বড় উপহার রাজ্য সরকারের। মাস শেষের আগেই বেতন পাবেন কর্মীরা। বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে পুজোর ছুটি 26 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে, তাই এই মাসের বেতন ছুটি পড়ার আগেই দিয়ে দেওয়া হবে। পুজোর আগে সেপ্টেম্বর মাসের বেতন পাবেন সরকারি কর্মচারীরা। সেপ্টেম্বর মাসের 24 ও 25 তারিখের মধ্যেই রাজ্য সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে বেতন ঢুকে যাবে। এই মর্মেই মঙ্গলবার অর্থ দপ্তর থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পুজোর যেখানে আর মেরে কেটে 15 দিনও বাকি নেই, ঠিক তার আগে এই খবর সামনে আসতেই স্বভাবতই খুশির হাওয়া সরকারি কর্মচারীদের মুখে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পুজোর ছুটি 26 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে, তাই এ মাসের বেতন ছুটি পড়ার আগেই দিয়ে দেওয়া হবে। অবসরপ্রাপ্ত কর্মীরা পেনশন পাবেন 1 অক্টোবর। যদিও রাজ্য সরকারের পুজোর ছুটি থাকবে 7 অক্টোবর পর্যন্ত, তবুও 1 অক্টোবর পেনশন পেতে অসুবিধে হবে না বলেই অর্থ দপ্তর থেকে জানানো হয়েছে। তাই এ খবর যে পেনশনভোগীদের মুখের হাসিও চওড়া করবে তা বলার অপেক্ষা রাখে না। এদিকে বুধবার সকালে আবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়ে একটি পোস্ট করেছিলেন। সেই পোস্টেই দাবি করা হয়েছিল কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতনও আগেই দেওয়া হয়েছে। সে কারণেই ধন্যবাদ জানিয়েছিলেন সুকান্ত। সেই খবরেই কেন্দ্রের কর্মীদের মুখে চওড়া হাসি হতে না হতেই এবার সুখবর এসে গেল রাজ্য সরকারের কর্মীদের জন্য। হাই নিউজ নেটওয়ার্ক। নিখোঁজ স্কুল ছাত্রের বস্তাবন্দির দেহ উদ্ধার। পচন ধরেছে মৃতদেহেও। প্রায় 20 দিন নিখোঁজ থাকার পর তার মৃতদেহ উদ্ধার হলো। হাড়হিম করা ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট এলাকায়। ঘটনায় গ্রেফতার স্কুলের শিক্ষক। নিখোঁজ স্কুল ছাত্রের বস্তাবন্দি দেহ উদ্ধার। পচন ধরেছে মৃতদেহে। প্রায় 20 দিন নিখোঁজ থাকার পর তার মৃতদেহ উদ্ধার হলো। হাড়হিম করা ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট এলাকায়। ঘটনায় গ্রেফতার স্কুলের শিক্ষক। শিক্ষক ওই ছাত্রীকে উত্ত্যক্ত করত বলে অভিযোগ। ওই ছাত্রীকে ধর্ষণের পর খুন করা হয়েছে বলে অভিযোগ। ঘটনা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই নাবালিকার বাড়ি রামপুরহাট এলাকায়। অভিযোগ, গত 28 আগস্ট থেকে 7ম শ্রেণীর ওই ছাত্রী নিখোঁজ ছিল। জানা গিয়েছে বছর 13-র ওই ছাত্রী প্রাইভেট টিউশন পড়তে গিয়েছিল। তারপর থেকে আর তার কোনো খোঁজ মেলেনি। রামপুরহাট থানায় ছাত্রের পরিবারের তরফে নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়। বুধবার সকালে রামপুরহাট থানার বনহাট গ্রাম পঞ্চায়েতের কুল্লাকাটা গ্রামের জঙ্গল থেকে ওই বস্তাবন্দি দেহ উদ্ধার হয়। খবর দেওয়া হয় পুলিশে। রামপুরহাট থানার পুলিশ ওই মৃতদেহ উদ্ধার করে। বেশ কয়েকদিন আগেই ওই মৃত্যু হয়েছিল, ফলে দেহে ইতিমধ্যেই পচন ধরেছে। ওই ছাত্রীকে খুন করা হয়েছে বলে প্রাথমিক মত পুলিশের। ঘটনার পরই রামপুরহাট শ্যাম পাহাড়ি শ্রীরামকৃষ্ণ বিদ্যাপীঠের এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। ওই শিক্ষকের কাছে প্রাইভেট টিউশন পড়তো ছাত্রী। মৃতার পরিবারের দাবি, অভিযুক্ত শিক্ষক দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে বিরক্ত করছিলেন। তার উপর ওই শিক্ষকের কুনজর ছিল বলে অভিযোগ। ওই শিক্ষকই কি ছাত্রীকে খুন করে দেহ জঙ্গলে ফেলেছে, সেই প্রশ্ন উঠছে। পুলিশ ধৃতকে জিজ্ঞাসাবাদ করছে। দেহ উদ্ধারের পর কান্নায় ভেঙে পড়েছে ছাত্রীর পরিবারের সদস্যরা। হাই নিউজ নেটওয়ার্ক। কাকদ্বীপে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ঘাড় ধরে মারতে মারতে আনছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য তথা ওই স্কুলের সভাপতি। স্কুলের তৃণমূল নেতার এই দাদাগিরির ভিডিও সামনেও এসেছে। ঘটনাটি দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের বীরেন্দ্র বিদ্যা নিকেতনের। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল কাকদ্বীপে। কাকদ্বীপে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ঘাড় ধরে মারতে মারতে আনছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য তথা ওই স্কুলের সভাপতি ত্রিদীপ বারুই। সুন্দরবনের শিক্ষাঙ্গন আজ কলঙ্কিত করল তৃণমূলের সদস্য।
স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিলন কান্তি পালকে ঘাড় ধরে মারতে মারতে টেনে বের করার অভিযোগ। এই অভিযোগ তুললেন স্বয়ং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। প্রধান শিক্ষককে না জানিয়ে একটি কাগজে সই করে রিসিভ করার অর্ডার করেন, আর সেই অর্ডার না মানায় এই পরিণতি বলে জানিয়েছে প্রধান শিক্ষক। এই নিয়ে এলাকায় চাঞ্চল্য। স্কুলে তৃণমূল নেতার এই দাদাগিরির ভিডিও সামনে এসেছে। ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের বীরেন্দ্র বিদ্যা নিকেতনের। এই নিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলেন, অনেক মিথ্যে কথা লিখে একটা কাগজ এনেছিল। উনি বলেন, আপনি এমসির অনুমতি ছাড়া ট্যুরের জন্য টাকা পয়সা তুলেছেন। আমি কাগজে সই না করায় অফিসের মধ্যে চেয়ার টেনে সরিয়ে আমার উপর বল প্রয়োগ করেন। হাতে চোট পেয়েছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। আজকে হঠাৎ করে বিদ্যালয়ের প্রেসিডেন্ট একটি কাগজে লিখে নিয়ে চলে এসেছেন, বিভিন্ন মিথ্যা কথা লিখে আপনি এমসির পারমিশন ছাড়া ট্যুরের জন্য টাকা পয়সা কালেকশন করেছেন, আর আরও বিভিন্ন কিছু এমসিতে আলোচনা হয়, এমসির সিদ্ধান্ত হয়নি ইত্যাদি ইত্যাদি, ওই এমসির মিটিংয়ের সিদ্ধান্ত ইত্যাদি বিভিন্ন রকম মিথ্যা কথা লিখেছে। তখন আমি বললাম যে এটা তো আমি রিসিভ করে দেবো না। তখন ও বলছে কেন রিসিভ করবেন না, তখন বল প্রয়োগ করতে শুরু করলেন এবং তারপরে পাশের ক্লার্কের কাছে দৌড়ে গেলেন। ক্লার্ককে ভয় দেখিয়ে একটু রিসিভ করে লিখলেন। পরে এবার আমার কাছে এসে বলে, আপনি রিসিভ করে দিচ্ছেন না, আপনাকে চেয়ারে বসতে দেবো না, আমরা এখানে গেট বন্ধ করে দেবো, চেয়ার টেনে বের করে দেবো। চেয়ার সরিয়ে দিয়ে আমাকে ঘাড়ে জোরে আঘাত করতে করতে, প্রচণ্ড জোরে জোরে আঘাত করতে করতে, এবং হাতে তো আমার খুবই ব্যথা, একদম ফুলে আছে, এখানে আঁচড়ে মাছড়ে যে রক্তারক্তি। ঘটনায় অবশ্য লজ্জিত নন ওই তৃণমূল নেতা। পাল্টা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধেই হামলার অভিযোগ করলেন তিনি। স্কুলের পরিচালন সমিতির সভাপতি বললেন, উনি ভ্রমণের নামে টাকা তুলেছিলেন, এমসির অনুমতি নেননি। তার কাছে রিসিট আনতে গেলে উনি কাগজটা মুড়ে ফেলে দেন। ওই কাগজ তুলে আমি যখন বলি সই করে দিন, তখন উনি আমাকে ঠেলে দেন। উনি আমায় মারতে গিয়েছিলেন, আমি ঠেকাচ্ছিলাম। উনি হচ্ছেন বর্তমানে একটা ভ্রমণের নামে টাকা তুলছে। সেই টাকা তুলতে গিয়ে উনি হচ্ছেন কোনো এমসির কোনো রিপোর্ট নেননি, রিপোর্ট পারমিশন নেয়নি। সেটা আমি একটা রিসিপ্ট নিতে গেছিলাম, ক্লার্ক রিসিপ্টটা দেয়, কিন্তু ওনার কাছে রিসিপ্ট সিল আনতে যাওয়ার পর উনি কাগজটা মুড়ে ফেলে দেন। এবং তারপরে আমি যখন তুলতে গিয়েছিলাম এবং আমি বললাম আপনি সই করে দিন, তখন উনি আমাকে ঠেলে দেন। হাই নিউজ নেটওয়ার্ক। নজরদারি শিথিল হতেই ফের নিউ মার্কেটের রাস্তা দখল হকারদের। পুজোর পর অভিযানে নামবে কলকাতা পুরসভা। হকার সংগ্রাম কমিটির নেতার অভিযোগ, পুলিশ নজরদারি ঠিকমতো করছে না বলেই আবার রাস্তা দখল করছে হকাররা। পুজোর আগে নিউ মার্কেটের হকারদের জন্য যেন একটু ছাড় মিলল। প্রায় 2.5 মাস আগে কলকাতা পৌরসভা ও পুলিশের যৌথ অভিযানে নিউ মার্কেট এবং আশপাশের রাস্তাগুলো থেকে হকারদের সরানো হয়েছিল, কিন্তু নিয়মিত নজরদারি না থাকায় ফের হকাররা রাস্তা দখল করতে শুরু করেছেন। মঙ্গলবার কেএমসির সদর দফতরে টাউন ভেন্ডিং কমিটির বৈঠকে ঠিক হয়, পুজোর আগে হকারদের উচ্ছেদ করতে নতুন করে বড়সড় অভিযান চালানো হবে না। তবে সব সদস্য একমত হয়েছেন, বিজয়া দশমীর পর অর্থাৎ অক্টোবরের প্রথম সপ্তাহে ফের অভিযান শুরু হবে। ওই বৈঠকে কলেজ স্ট্রিটে মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ফুটপাত দখল করে বসা 2 হকারের শুনানিও হয়। হকার সংগ্রাম কমিটির নেতা শক্তিমান ঘোষ অভিযোগ করেছেন, পুলিশ নজরদারি ঠিকমতো করছে না বলেই হকাররা আবারও রাস্তা দখল করেছে। তিনি ছবি দেখিয়ে বলেন, জুনে যে অভিযান চালানো হয়েছিল তার ফলাফল মাত্র 2 মাসের মধ্যেই নষ্ট হয়ে গেছে। কিছু সদস্য দাবি করেছেন পুলিশকে আরও কড়া হতে হবে, কিন্তু অনেকেরই আবার মত যে পুজোর আগে হকারদের কিছুটা সময় দেওয়া উচিত। সম্প্রতি নিউ মার্কেটে দেখা গেছে বারট্রাম স্ট্রিট, হুমায়ুন প্লেস, প্রায় সব জায়গাতেই হকাররা রাস্তার অর্ধেক দখল করে বসেছেন। আগে যে পার্কিং স্পেস পুলিশ খালি করেছিল সেটিও ফের দখল হয়ে গিয়েছে। পৌরসভার এক আধিকারিকের কথায়, পুলিশকে নিয়ে একসঙ্গে চেষ্টা চলছে যাতে নিউ মার্কেটে নিয়মিত নজরদারি রাখা যায়। হাই নিউজ নেটওয়ার্ক। কাউন্টডাউন শেষ। বাংলাদেশের রূপোলি শস্য এবার সীমান্ত পাড়ি দিয়ে ঢুকল ভারতে। মঙ্গলবার থেকে ইলিশের রপ্তানি করার প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ। বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, আগামী 5ই অক্টোবর পর্যন্ত ইলিশ রপ্তানি করবে বাংলাদেশ। কাউন্টডাউন শেষ। বাংলাদেশের রূপোলি শস্য এবার সীমান্ত পাড়ি দিয়ে ঢুকল ভারতে।
মঙ্গলবার থেকে ইলিশের রপ্তানি করার প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ। বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, আগামী 5ই অক্টোবর পর্যন্ত ইলিশ রপ্তানি করবে বাংলাদেশ। বুধবার ভোররাতে বনগাঁর পেট্রাপোল সীমান্ত দিয়ে ভারতে 3টি করে গাড়ি 32 মেট্রিক টন ইলিশ নিয়ে পৌঁছেছে। ধীরে ধীরে ইলিশ ভারতে আরও ঢুকবে বলেই জানা গিয়েছে। কলকাতার আড়তগুলিতে বাংলার খুচরো পাইকারি বাজারে পদ্মার ইলিশও পাওয়া যাবে। উৎসবের মরশুমে বাংলাদেশ থেকে রাজ্যে ইলিশ আসারই কথা ছিল। বিশ্বকর্মা পুজোর আগের রাতেই শেষ পর্যন্ত প্রথম দফায় সীমান্ত পেরিয়ে বাংলায় ঢুকল ইলিশ। মঙ্গলবার রাতে উত্তর 24 পরগনার বনগাঁ সীমান্ত দিয়ে ইলিশের ট্রাক এদেশে ঢোকে। বাংলাদেশের ইউনূস সরকার প্রথম দফায় 37.46 মেট্রিক টন ইলিশ পাঠিয়েছে। প্রতি বছর উৎসবের আবহে বাংলাদেশের সরকার ভারতে ইলিশ রপ্তানি করে থাকে। বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতনের পর ইলিশ রপ্তানি নিয়ে প্রশ্ন উঠেছিল বিভিন্ন মহলে। বাংলাদেশে ইউনূস সরকার ক্ষমতায় আসার পর জানানো হয়েছিল ইলিশ ভারতে পুজোর আগে রপ্তানি করা হবে। গত বছর প্রাথমিকভাবে 3000 টনের অনুমোদন থাকলেও শেষ পর্যন্ত ভারতে পৌঁছেছিল 2420 টন রূপোলি শস্য। চলতি বছর ঢাকার বাণিজ্য মন্ত্রক জানিয়ে দেয়, ভারতে 1200 টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে। অর্থাৎ গত বছরের থেকে অর্ধেক ইলিশ এবার পাঠানো হবে ওপার বাংলা থেকে। কিন্তু কবে নাগাদ সেই পদ্মার ইলিশ সীমান্ত পেরিয়ে আসবে তা নিয়ে তৈরি হয়েছিল সংশয়। কিন্তু শেষ পর্যন্ত মঙ্গলবার রাতে বনগাঁর সীমান্তে এসে ট্রাক দাঁড়ায়। এরপর রাত 1টা নাগাদ বেনাপোল সীমান্ত দিয়ে ইলিশ বোঝাই ট্রাক ভারতে ঢুকল। মোট 7টি ট্রাক ওপার বাংলা থেকে ইলিশ নিয়ে এদেশে এসেছে। আগাম খবর পেয়ে সীমান্ত এলাকায় অপেক্ষা করছিলেন এপারের ব্যবসায়ীরা। পদ্মার ইলিশ পেয়ে খুশির হাওয়া ব্যবসায়ী মহলে। ইলিশ হাতে ছবিও তোলা হয়। এক একটি ইলিশের ওজন 1 কেজির উপরে। প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য বাংলাদেশি অর্থে 1525 টাকা। এবারে ওই ইলিশ উৎসবের দিনে কত টাকায় বিকবে সেই দাম নির্ধারিত হবে বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে। এরপর এই ইলিশ ছড়িয়ে যাবে রাজ্যের বিভিন্ন বাজারে। এরপর কবে বাকি ইলিশ রাজ্যে আসবে সেই অপেক্ষা রয়েছে ব্যবসায়ীরা। হাই নিউজ নেটওয়ার্ক। দিল্লি সুরে সুর মেলালো ইসলামাবাদ। এতদিনে তারা জানালো, অপারেশন সিন্দুরের পর সংঘর্ষ বিরতি নিয়ে আলোচনায় ভারত কখনোই তৃতীয় পক্ষের মধ্যস্থতায় রাজি হয়নি। খোদ পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাক দার কথা বলেন সংবাদ মাধ্যমের এক সাক্ষাৎকারে। কার্যত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতার মিথ্যাচার ওড়ালেন পাক বিদেশমন্ত্রী। দিল্লির সুরে সুর মেলালো ইসলামাবাদ। এতদিনে তারা জানালো, অপারেশন সিন্দুরের পর সংঘর্ষ বিরতি নিয়ে আলোচনায় ভারত কখনোই তৃতীয় পক্ষের মধ্যস্থতায় রাজি হয়নি। খোদ পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাক দার একথা বললেন সংবাদ মাধ্যমের এক সাক্ষাৎকারে। কার্যত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতার মিথ্যাচারও ওড়ালেন পাক বিদেশমন্ত্রী। সাক্ষাৎকারে ইশাক দার বলেন, ভারত কখনোই কোনো তৃতীয় পক্ষের মধ্যস্থতায় রাজি হয়নি। তবে পাশাপাশি পাক বিদেশমন্ত্রীর দাবি, ভারতের সঙ্গে আলোচনার জন্য পাকিস্তান তৈরি থাকলেও নয়াদিল্লি কোনো সাড়া দেয়নি। সাক্ষাৎকারে সাংবাদিক প্রশ্ন করেন, ভারতের সঙ্গে কোনো শান্তি আলোচনা চলছে কি? কোনো তৃতীয় পক্ষ কি জড়িত? আপনারা কি তৃতীয় পক্ষের উপস্থিতিতে রাজি? উত্তরে ইশাক দার বলেন, তৃতীয় পক্ষের সম্পৃক্ততায় আমাদের আপত্তি নেই, কিন্তু ভারত বরাবর বলে আসছে যে এটি একটি দ্বিপাক্ষিক বিষয়। দ্বিপাক্ষিক বিষয়ে আমাদের আপত্তি নেই, তবে স্পষ্ট আলোচনা চাই। সন্ত্রাসবাদ, বাণিজ্য, অর্থনীতি, জম্মু ও কাশ্মীর এই সমস্ত বিষয়গুলি নিয়ে আমরা আগেও আলোচনা করেছি। পাক বিদেশমন্ত্রী আরও বলেন, সংঘর্ষ বিরতির কথা বলেছিল আমেরিকা। পাশাপাশি ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক আলোচনার প্রস্তাবও করা হয়। আরও জানান তিনি, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে ট্রাম্পের মধ্যস্থতার দাবি সম্পর্কে জিজ্ঞাসাও করেছিল পাকিস্তান। তখন তিনি স্পষ্টভাবে জানান, ভারত সর্বদা এটিকে দ্বিপাক্ষিক বিষয় হিসেবেই তুলে ধরেছে। ইশাক দার আরও বলেন,
25শে জুলাই ওয়াশিংটনে যখন আমি রুবিওর সঙ্গে দেখা করি তখন আমি তাকে জিজ্ঞাসা করি আলোচনার বিষয়ে। তিনি বলেন, ভারত বলেছে যে এটি একটি দ্বিপাক্ষিক বিষয়। উল্লেখ্য, কাশ্মীর ইস্যু কেন্দ্রিক ভারত পাকিস্তান সংঘাতের বিষয়টিকে নয়াদিল্লি সবসময় দ্বিপাক্ষিক বিষয় হিসেবেই তুলে ধরেছে। অন্যদিকে আন্তর্জাতিক মঞ্চে বিষয়টিকে তুলে ধরতে চায় পাকিস্তান, যদিও এক্ষেত্রে ভারতের বক্তব্যেই শিলমোহর দিল পাকিস্তানের বিদেশমন্ত্রী। হাই নিউজ নেটওয়ার্ক। হামাসকে উৎখাত করতে বদ্ধপরিকর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এবার গাজা সিটির আরও ভিতরে প্রবেশ করে অভিযান শুরু করল ইসরায়েলি সেনা। এতদিন আকাশপথে কিংবা গাজা সিটির সামান্য ভিতরে প্রবেশ করে হামলা চালাত নেতানিয়াহুর দেশ, কিন্তু এই প্রথম পুরোপুরি গ্রাউন্ড অফেন্সিভের পথ বেছে নিল ইহুদি সেনাবাহিনী। হামাসকে উৎখাত করতে বদ্ধপরিকর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এবার গাজা সিটির আরও ভিতরে প্রবেশ করে অভিযান শুরু করল ইসরায়েলি সেনা। এতদিন আকাশপথে কিংবা গাজা সিটির সামান্য ভিতরে প্রবেশ করে হামলা চালাত নেতানিয়াহুর দেশ, কিন্তু এই প্রথম পুরোপুরি গ্রাউন্ড অফেন্সিভের পথ বেছে নিল ইহুদি সেনাবাহিনী। ঘটনায় বহুজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, আহতের সংখ্যাও বহু। ইতিমধ্যেই বাসিন্দাদের গাজা সিটির দক্ষিণ দিকে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনা। 2023 সালের 7 অক্টোবর হওয়া হামলার বদলা নিয়ে প্যালেস্টাইনিদের জঙ্গি সংগঠন হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেন নেতানিয়াহু। তারপর থেকে লড়াই জারি রয়েছে। ইসরায়েলের লাগাতার হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গোটা গাজা। সংঘর্ষ বিরতি নিয়ে আলোচনা চললেও তার ভবিষ্যৎ অজ্ঞাত। 2 বছরের বেশি সময় ধরে চলতে থাকা গাজা যুদ্ধ থামাতে উঠে পড়ে লেগেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু এখনো পর্যন্ত তিনি সফল হননি। যুদ্ধে এখনো পর্যন্ত গাজায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 60,000-এরও বেশি। পাশাপাশি আহতের সংখ্যা প্রায় 2 লক্ষ। অনাহারে দিন কাটাচ্ছেন 4,70,000 মানুষ। অন্যদিকে হামাসের হাতে এখনো পণবন্দী রয়েছেন বহু মানুষ। এই পরিস্থিতিতে মঙ্গলবার গাজার আরও ভিতরে প্রবেশ করে অভিযান শুরু করল ইসরায়েলি সেনা। শয়ে শয়ে ঢুকেছে ইসরায়েলি ট্যাঙ্কও। শুধু গাজা নয়, এদিন ইয়েমেনের হোদেইদাহ বন্দরেও গোলা বর্ষণ করে ইসরায়েলি সেনা। তারা জানিয়েছে, হাউথিদের সাম্প্রতিক ড্রোন হামলার জবাব দিতেই এই আক্রমণ। গাজায় ইসরায়েলি হামলা নিয়ে বারবার উদ্বেগ প্রকাশ করেছে রাষ্ট্রসংঘ। অভিযোগ উঠেছে, এই হামলার জেরে মৃত্যু হচ্ছে সাধারণ প্যালেস্টাইনিদের। শুধু তাই নয়, ইসরায়েলের প্রধানমন্ত্রী আন্তর্জাতিক আইন মানছেন না বলেও অভিযোগ উঠেছে। কিন্তু তারপরেও আক্রমণের ঝাঁজ এক বিন্দুও কমেনি, উল্টে ক্রমেই তা বেড়ে চলেছে। সম্প্রতি রাষ্ট্রপুঞ্জ জানিয়েছিল, গাজার প্রায় 85% জমি দখল করে নিয়েছে ইসরায়েল। বাকি জমিও দখল করতে ইহুদি দেশটি বদ্ধপরিকর। এর পাশাপাশি গোটা গাজা পরিস্থিতি নিয়ে অনুসন্ধান চালিয়েছিল রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কমিশন। সম্প্রতি সেই রিপোর্ট প্রকাশ্যে এসেছে। রিপোর্টে গাজায় গণহত্যার জন্য সরাসরি ইসরায়েলকে কাঠগড়ায় তোলা হয়েছে। এসবের মাঝে গাজায় গ্রাউন্ড অফেন্সিভ শুরু করল ইসরায়েল। বিশেষজ্ঞদের মতে, ইহুদি দেশটির এই পদক্ষেপের ফলে পরিস্থিতি আরও জটিল হবে। হাই নিউজ নেটওয়ার্ক। আগামী রবিবার দুবাইয়ে এশিয়া কাপে সুপার 4-এ আবার মুখোমুখি হতে পারে ভারত এবং পাকিস্তান। তার আগেই আরও একবার মুখোমুখি হলো এই দুই দল, সেটাও হলো দুবাইতেই। তবে কোনো ম্যাচে নয়, দুই দল মুখোমুখি হয়েছে অনুশীলনে। আগামী রবিবার দুবাইয়ে এশিয়া কাপের সুপার 4-এ আবার মুখোমুখি হতে পারে ভারত এবং পাকিস্তান। তার জন্য অবশ্য সালমান আলী আঘাদের জিততে হবে বুধবার আমির শাহির বিরুদ্ধে। তার আগেই আরও একবার মুখোমুখি হলো দুই দল, সেটাও হলো দুবাইয়েই। তবে কোনো ম্যাচে নয়, দুই দল মুখোমুখি হয়েছে অনুশীলনে। দুই দলের অনুশীলনের মাঠ ছিল আইসিসি একাডেমির ওভাল 1 এবং ওভাল 2-এ। ভারত অনুশীলন শুরু করে স্থানীয় সময় সন্ধ্যে 6টা থেকে, পাকিস্তান আসে 8টা নাগাদ। ততক্ষণে ভারতের অনুশীলন প্রায় শেষ হয়ে গিয়েছে। তা সত্ত্বেও প্রায় 70 মিনিট পাশাপাশি দুটি মাঠে অনুশীলন করেছে দুই দল। দুই দলের সাজঘরও ছিল পাশাপাশি।
ভারতের অনুশীলন শেষ হওয়ার আগেই দুই দলের সাজঘর এবং অনুশীলনের মাঝের অংশে একটি সাদা কাপড় টানিয়ে দেওয়া হয়, ফলে দুই দেশের ক্রিকেটাররাই একে অপরকে দেখতে পাননি। ভারতের অনুশীলন শেষ হওয়ার পর তারা পাকিস্তানের অনুশীলন মাঠের পাশ দিয়ে বেরিয়ে যান। এক মুহূর্তের জন্য তাকালেও কোনো ভারতীয় ক্রিকেটার থেমে গিয়ে অনুশীলন দেখেনি। আগে আমির শাহী বা ওমান অনুশীলন করার সময় ভারতীয় ক্রিকেটারদের কয়েকজনকে দাঁড়িয়ে পড়ে অনুশীলন দেখতে দেখা গিয়েছে। পাকিস্তানের জন্য কেউ দাঁড়ায়নি। পাকিস্তানের ক্রিকেটারদের মধ্যে ভারতীয়দের নিয়ে কোনো আগ্রহ দেখা যায়নি, তারাও নিজেদের মতো অনুশীলন চালিয়ে গিয়েছেন। অনুশীলনে পাকিস্তানের ক্রিকেটারদের কিছুক্ষণ ফুটবল খেলতে দেখা যায়, একে অপরের সঙ্গে পাসিং ফুটবল খেলেন তারা। পরে বোলিং কোচ অ্যাসলেনফকে ক্রিকেটারদের আরও কাছাকাছি এনে পাস খেলতে বলেন। আবরার আহমেদ চমকে দেন বাইসাইকেল কিক মেরে। ক্রিস্টিয়ানো রোনাল্ডোর ধাঁচে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় হ্যারিস রৌফকে। মোটের ওপর পাকিস্তানের অনুশীলনে হাসি খুশি মেজাজে ছিল। হাই নিউজ নেটওয়ার্ক। এএফসি চ্যাম্পিয়ন লিগ 2 এর ম্যাচে বিদেশিহীন আহাল এফকের কাছে ঘরের মাঠে হেরে গেল মোহনবাগান। 1-0 ব্যবধানে জিতল তুর্কমেনিস্তানের গোলের একাধিক সুযোগ নষ্টের মূল্য দিল হোসে মলিনার দল। তাছাড়া মোহনবাগানের খেলায় বোঝাপড়ার অভাবও ছিল বেশ স্পষ্ট। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 ম্যাচে বিদেশিহীন আহাল এফকের কাছে ঘরের মাঠে হেরে গেল মোহনবাগান। 1-0 ব্যবধানে জিতল তুর্কমেনিস্তানের ক্লাবটি। ম্যাচের একমাত্র গোলটি করলেন আনায়েফ এনভার। গোলের একাধিক সুযোগ নষ্টের মূল্য দিল হোসে মলিনার দল। তাছাড়া মোহনবাগানের খেলায় বোঝাপড়ার অভাবও বেশ স্পষ্ট। যুব ভারতীতে প্রথম থেকেই দাপট ছিল আহালের ফুটবলারদের। ঘরের মাঠে ম্যাচ হলেও বেশ রক্ষণাত্মক ছিলেন মলিনার ফুটবলারেরা। মূলত প্রতি আক্রমণমূলক ফুটবলের পরিকল্পনা করে দল নামিয়েছিল মোহনবাগান কোচ। সেই সুযোগ কাজে লাগায় আহালের ফুটবলারেরা। মাঝে মধ্যেই তাদের আক্রমণে চাপে পড়ে গিয়েছিল সবুজ মেরুন রক্ষণ। প্রথমার্ধে অবশ্য কোনো দলই গোল করতে পারেনি। প্রস্তুতির স্বার্থে মলিনা কাফা নেশনস কাপের জন্য ভারতীয় দলে ফুটবলার ছাড়েননি। অনূর্ধ্ব 23 জাতীয় দলের জন্য খেলোয়াড় ছাড়েননি। তবু তার দল যে প্রস্তুত নয় তা বোঝা গেল আহালের বিরুদ্ধে ম্যাচে। প্রথমার্ধে বলার মতো কিছুই করতে পারেনি মোহনবাগান ফুটবলারেরা, বরং 32 মিনিটে আহালের একটি শর্ট পোস্টের গোলে ফেরে। দ্বিতীয়ার্ধে পরিকল্পনা বদল করেন মলিনা। জেমি ম্যাকলারেন, অনিরুদ্ধ থাপা, রবসন রবিন হুদের মাঠে নামান। তাতে মোহনবাগানের আক্রমণের ধার কিছুটা বাড়ে। চাপ তৈরি হয় আহালের বক্সে। তাতে অবশ্য তুর্কমেনিস্তানের দলটি আগ্রাসী ফুটবলের কৌশল থেকে সরে যায়। তার ফল পায় ম্যাচের 81 মিনিটে। আরকাদাগের হয়ে আগেও কলকাতার মাঠে খেলে যাওয়া আনায়েফ এগিয়ে দেন আহালকে। তার এই গোলেই মোহনবাগানের কাছ থেকে 3 পয়েন্ট ছিনিয়ে নিয়ে গেল আহাল। এর আগে 67 মিনিটে গোল করার সহজ সুযোগ নষ্ট করেন জেসন কামিন্স। আরও কয়েকটি সুযোগ কাজে লাগাতে পারেননি সবুজ মেরুন ফুটবলারেরা, যেমন 71 মিনিটে আলবার্তো রদ্রিগেজও সুযোগ নষ্ট করে। ম্যাচের আগে মোহনবাগান কোচ বলেছিলেন এবার তার লক্ষ্য মোহনবাগানকে এশীয় স্তরে উন্নীত করা। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর প্রথম ম্যাচে স্প্যানিশ কোচের সেই লক্ষ্য ধাক্কা খেল। ঘরের মাঠে প্রতিযোগিতার শুরুতেই ধাক্কা খেল সবুজ মেরুন ব্রিগেড। গ্রুপ সির দলগুলির মধ্যে আহালই তুলনায় দুর্বল। সেই দলের বিরুদ্ধে ঘরের মাঠে হার মোহনবাগানকে নিশ্চিতভাবে কিছুটা চাপে ফেলে দিল। মোহনবাগানের পরের ম্যাচ 30 সেপ্টেম্বর ইরানের সেফান ক্লাবের বিরুদ্ধে। ইরানে গিয়ে খেলতে হবে সবুজ মেরুন ব্রিগেডকে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। আরও অন্যান্য খবরের জন্য নজর রাখুন হাই নিউজে।